আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। বিচার হবে জুলাই অগস্ট হত্যার, ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে ঢাকা চাইলে লন্ডন সহযোগিতা করবে জানালো সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রী। খালেদা জিয়ার ব্রিটেনে যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত, পররাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্র সংস্কার শেষে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে জানালেন ক্রীড়া উপদেষ্টা। দেশ পুনর্গঠনে ভূমিকা রাখবে তরুণরা। ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্ন দাখিলের সময় 1 মাস বাড়ালো এনবিআর। খেলাপি ঋণ 2,85,000 কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের তথ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন মন্তব্য করে কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেন, জুলাই অগস্ট হত্যাকাণ্ড সহ গত 15 বছরের সব অপকর্মের বিচার করা হবে। ভারত থেকে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। প্রিয় দেশবাসী, 8 আগস্ট শপথ নেওয়ার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনা করছে অন্তর্বর্তী সরকার। সরকারের প্রথম 100 দিন পূর্ণ হওয়ায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম। শুরুতে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ সহ জুলাই আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শহীদদের। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি, তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। গণ অভ্যুত্থানের সব শহীদ পরিবারকে পুনর্বাসনের কথা জানান প্রধান উপদেষ্টা। আহত সবার সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে 30 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের কোনো শহীদ এবং আহত ছাত্র, শ্রমিক চিকিৎসা সেবা এবং পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না। এটি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার। ডক্টর ইউনূস বলেন, দেশ পরিচালনার যাত্রার শুরুতে অর্থনীতি ছিল বিপর্যস্ত, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল তলানিতে। আসন্ন রোজায় নিত্যপণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করি বাজারে পণ্যমূল্য কমিয়ে আনতে এটা ভূমিকা রাখবে। প্রায় 34 মিনিটের ভাষণে গুরুত্ব পায় নির্বাচন ইস্যুটি। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব, কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। অন্তর্বর্তী সরকার প্রতিটি দাবির প্রতি সহানুভূতিশীল উল্লেখ করে সড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আমরা 2 দিন পরে চলে যাব, কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো, সেই সুযোগটা যেন কোনো রকমই হাতছাড়া করে না দিই, এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত, নারী পুরুষ সবার কাছে আহ্বান জানাচ্ছি। সবশেষে ফ্যাসিবাদী সরকারের দোসরদের ষড়যন্ত্রের হীন প্রচেষ্টাকে নস্যাৎ করে দেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দেন, যেভাবে নস্যাৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে, তাদের আয়নাঘরকে। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে ঢাকা চাইলে লন্ডন সহযোগিতা করবে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ শেষে তিনি বলেন, যুক্তরাজ্যের সরকার এদেশে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগে বিশ্বাসী। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্রিটেন যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। ইমদাদুল্লাহ বাবু জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে 2 দিনের সফরে এখন ঢাকায় দেশটির ইন্দো প্যাসিফিক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। এ লক্ষ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে এই বৈঠক। এতে স্থান পায় অর্থনীতি, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং বৈধ অভিবাসন ইস্যু। ঘণ্টাখানেকের বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ক্যাথরিন। বাংলাদেশের রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য সমান সুযোগ সৃষ্টি ব্রিটেন চায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে নিশ্চয়ই রূপরেখা দিবে। Professor Yunus to lay out his vision for how will that will unfold, and the UK will seek to support people of Bangladesh as they move forward in the next phase. পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দীর্ঘদিন তাদের ক্ষমতায় থাকার কোনো অভিলাষ নেই, সংস্কার কাজ শেষ হলেই দেয়া হবে নির্বাচন। তারা বরং জানতে চেয়েছে যে কিভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমি তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। কতগুলো কমিশন কাজ করছে, তাদের রিপোর্ট দেখ, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কত তাড়াতাড়ি আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হব। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গেও কথা বলেন দুজন। We didn't discuss individual cases, but we want to support the government because it is in this period of transition. We want to support the interim government in all the work that it's doing. এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা কিছু নেই, এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যদি পারো কারণ ওনার চিকিৎসা হোক। মঙ্গলবার ঢাকা ছাড়ার কথা রয়েছে ব্রিটিশ এই প্রতিমন্ত্রীর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের পর অংশীজনদের নিয়ে রাষ্ট্র সংস্কার শেষে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আগামী 3 মাসের মধ্যে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, শুধু স্বৈরাচার পতন নয়, দেশ পুনর্গঠনে তরুণরাও ভূমিকা রাখতে পারে। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে মন্ত্রণালয়ের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। এই তরুণ প্রজন্ম আমরা শুধুমাত্র ডিস্ট্রাকটিভ ওয়েতে গিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন করতে পারি না, আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে দেশ পুনর্গঠনেও কাজ করতে পারি। সচিবালয়ে নিজের দপ্তরে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, দায়িত্ব নেয়ার পর 100 দিনে রাজস্ব ও বিভিন্ন প্রকল্পে 86,277 জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 25 লাখ। সবাই তো রেভিনিউ খাতে না, সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়। তো আমরা 5 লক্ষ 2 বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ক্রীড়াঙ্গনে স্থবিরতা নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজনীতিকরণ থেকে বের করে বিভিন্ন সেক্টরকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার চেষ্টা অব্যাহত আছে। খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে বলেও জানান আসিফ মাহমুদ। এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই। আমি যখন দায়িত্ব নিলাম এসে বিসিবির কোনো ডিরেক্টরকে পাওয়া যাচ্ছিল না। যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো, বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো, তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারত। মন্ত্রণালয়ের সকল কাজের মূল্যায়ন জনগণের উপর ছেড়ে দিয়ে তরুণ এই উপদেষ্টা বলেন, প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত সমস্যা সমাধান করেই সকল কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আমরা আশা করি যে গিভেন টাইমলাইনের মধ্যে 3 মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে। দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলেও দাবি তার। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা। ব্যক্তি শ্রেণীর করদাতাদের 2024-25 করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় 1 মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 31শে ডিসেম্বর পর্যন্ত এই হিসাব
জমা দেওয়া যাবে এতদিন যা ছিল 30শে নভেম্বর। এনবিআর এর জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন পেশার করদাতারা এনবিআরকে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির জন্য অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আয়কর আইন 2023 অনুযায়ী 2024-25 কর বর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণীর করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল 30শে নভেম্বর। ব্যাংক খাতে খেলাপি ঋণ 2,85,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 17%। বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিক ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ 16,82,821 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা, বা মোট বিতরণের 16.93%। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠালো সরকার। বুধবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে বিদায় জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে করে কাজলকে থাইল্যান্ড পাঠানো হয়। এতে খরচ হয়েছে 64 লাখ টাকা। কাজল সহ এখন পর্যন্ত মোট 5 জনকে দেশের বাইরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত মাঝারুল হক মুহাজিরের রিপোর্টে। শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ কাজল মিয়া, কিন্তু গত 5 আগস্ট ছাত্র জনতার কাঙ্ক্ষিত বিজয়ের দিনেই রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের ছোড়া গুলি মাথায় এসে লাগে তার। 3 মাস ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসা চলে কাজলের। গত শনিবার থেকে অবস্থা খারাপ হয় তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এয়ার অ্যাম্বুলেন্সে করে কাজলকে পাঠানো হয় থাইল্যান্ডের বেসথানি হাসপাতালে। নিউরোসায়েন্স উনি আসেন, ওনার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল ছিল। সবাই নিউরোসায়েন্সে যা ছিল, যা আমরা সবাই অনেক চেষ্টা করেছে। কন্ডিশনস মানে পুরোপুরি খুবই ক্রিটিক্যাল ছিল। তার ব্রেনের বাম দিকে ম্যাসিভ ড্যামেজ হয়ে গেছে, আর ডান দিক তার প্যারালাইসিস হয়ে গেছে। এবং পাঠানোর উদ্দেশ্য হলো মূলত তাকে বেটার ফিজিওথেরাপি দেওয়া। এ সময় কাজলকে বিদায় জানাতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, সামনে আরো 20 জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর পরিকল্পনা আছে। কাজলকে আমরা পাঠালাম এয়ার অ্যাম্বুলেন্সে করে, তার স্ত্রীও তার সাথে গেল। ওর জন্য আমাদের এই আজকে যে এয়ার অ্যাম্বুলেন্সটা পাঠালাম 64 লাখ টাকা শুধু এয়ার অ্যাম্বুলেন্সে দিতে হচ্ছে। আর ব্যাংককে আরো আমাদের এই সময় 4 জন হবে, 3 জন অলরেডি আছে। পাইপলাইনে আরো ধরেন 20-25 জনের মতন আছে। 7 জনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি, তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য। এছাড়া আহত অন্যদের চিকিৎসার জন্য বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হচ্ছে বলেও জানান এই স্বাস্থ্য উপদেষ্টা। মাঝহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে স্কুলে ভর্তিতে লটারি প্রথা বাতিলের দাবিতে রোববার গণভবনের সামনে 1 ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আশেপাশের হাসপাতালে রোগী ও সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবে পরে সড়ক থেকে সরে যায় তারা। দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার মাধ্যমে ভর্তি চালু না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা। আবদিন সজীবের রিপোর্ট। শুধু ঢাকায় নয়, সারা বাংলায় লটারি প্রথার কবর চায় এই শিক্ষার্থীরা। স্লোগানে বার্তা পরিষ্কার, লটারি না, মেধাই হবে ভর্তির উপায়। সকাল 10টা থেকে ছাত্রদের এই কর্মসূচি রেসিডেন্সিয়াল মডেল কলেজের ভেতরে থাকলেও 11:30টার দিকে গণভবনের সামনের রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। মিরপুর সড়ক ব্লক করে জানান দেয়, চলমান লটারিতে ভর্তি কিংবা বৈষম্য আর নয়। অনেক ছাত্র আছে যারা এই কলেজে পড়ার জন্য অ্যাপ্লাই করে, কিন্তু তার ভাগ্য না থাকার কারণে লটারিতে তাই হয় না। আবার অনেক স্টুডেন্ট আছে যারা মেধা নাই, সেই কলেজে আসে। সংস্কারের কাজ চলছে, তাও এখানে এই বৈষম্যের শিকার হচ্ছে। এখানে মেধাবীরা পড়তে পারছে না, কারণ এখানে লটারি প্রথা আসলে আমরা চাই না। লটারির মাধ্যমে মেধার যাচাই হতে পারে না। তাদের দাবি 2 দফায় শিক্ষা মন্ত্রণালয়ে এই বিষয়ে জানানো হলেও কোনো সমাধান পায়নি। এই বাস্তবতায় সড়ক অবরোধের মতো কর্মসূচি
দিতে হয়েছে। আমরা সচিব স্যারের কাছে আবার গেছি যে স্যার আমাদের তো এটা হয় না, আমাদের 2 শিফটেই আমাদের রিটার্ন লাগবে। তখন সচিব স্যার আমাদের জানায় যে না এবার হবে না, 2 শিফটে লটারি হবে, কিন্তু আমরা লটারি কখনো মেনে নিব না। মেধার প্রথাটা আমরা সেটা শুরু করতে চাচ্ছি, কারণ আমাদের দেশ যেহেতু রিফর্ম হয়েছে, তো এখন সময় এসেছে সবকিছু চেঞ্জ করার। সব কলেজে যদি এখন নামতে তারা নামুক, আমরা একবার এই জিনিসটাকে চেঞ্জ করতে চাই। জনভোগান্তির কথা বিবেচনায় 12টার পর কয়েক দফায় শিক্ষার্থীদের সাথে পুলিশ এবং শিক্ষকদের আলোচনা শেষে রাস্তা থেকে সরে দাঁড়ায় আন্দোলনকারীরা। জোরালো পদক্ষেপ নেওয়া উচিত এই ব্যাপারে, যে আমরা যাতে আমাদের দাবিগুলো নিয়ে রাস্তায় চলে না আসি, মন্ত্রণালয় পর্যায়ে বা অফিস আদালত থেকেই যেন এটা সমাধান করে আনতে পারি। করোনা পরিস্থিতির কারণে 2021 শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে লটারির মাধ্যমে ভর্তি চালু হয়। এরপর থেকে একই প্রক্রিয়ায় চলছে ভর্তি কার্যক্রম। সাধারণ মানুষের ভোগান্তি হোক এটা তারাও চান না। তাদের কথা স্পষ্ট যে এতদিন ধরে যে লটারি প্রথার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে তা বন্ধ করতে হবে, এবং সেটা সারা বাংলায়। আর যদি সেটা না হয় তাহলে আরো কঠোর অবস্থানে যাবেন এই শিক্ষার্থীরা। তারা চান না আর কোনো দুর্ভোগ হোক। তারা জানেন যে সোহরাওয়ার্দী মেডিকেল সহ বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এই এলাকায়। তারপরেও আজকের এই আওয়াজ নিশ্চয়ই সকল সমস্যার সমাধানের উপায় হবে। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সাধারণ ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনে পরিণত করে শেখ হাসিনার পতন আন্দোলনে রূপ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে আয়োজিত জনসভায় দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু একথা বলেন। তিনি আরো বলেন, দেশ ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনমুক্ত হলেও আন্দোলন এখনো শেষ হয়নি। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, শ্রমিক নেতা আবু রায়হান ভুলু ও যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন সহ নেতাকর্মীরা। পরবর্তীকালে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, বাকের অধিকার, ভোটের গণতান্ত্রিক অধিকার ফেরতের যে আন্দোলন, এটা কিন্তু এখনো শেষ হয় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের 7টি অভিযোগ দায়ের করেছেন বিভিন্ন সময়ে গুম হওয়া এবং নির্যাতিত ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের দপ্তরে জমা দেয়া এসব অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের 53 জনকে অভিযুক্ত করা হয়েছে। সকালে ভুক্তভোগীরা ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে আসেন। 7 জন অভিযোগকারীর মধ্যে একজন এখনো নিখোঁজ। 2 জন 3 বছরের মতো গুম ছিলেন। 4 জন পুলিশ ও র্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন। ঘটনার সময় পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চান ভুক্তভোগীরা। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি প্রসিকিউশন। আমরা ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যারা এখনো মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারে নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। এদিকে কর্মচারী নিয়োগে মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো বাংলার কার্যালয়ে অবরোধ করে চাকরি প্রত্যাশিত শিক্ষার্থীরা। এক পর্যায়ে কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় তারা। এতে পেট্রো বাংলার ভেতর আটকা পড়েন শত শত কর্মকর্তা কর্মচারী। পরে কর্তৃপক্ষ আগামী ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি এর ভিসি খুনের মামলার আসামি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম গংদের ফাঁসি, দুর্নীতির তদন্ত, অপসারণ ও বৈষম্যহীন শিক্ষার দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষক কর্মকর্তা সমন্বয় পরিষদ, আইইউটি বাংলাদেশ ও সম্মিলিত বাংলাদেশ নাগরিক সংস্থা এফবিপিওর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধ্যাপক ডক্টর শাহেদা ওবায়েদ। এছাড়া সমাবেশে অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোনাজ নূর, প্রাইম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর আব্দুর রহমান,
অধ্যাপক ডক্টর সাইদ ফেরদৌস, জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন খান মজলিস ছাড়াও সংশ্লিষ্টরা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্রুতই ইউক্রেনে যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি আরো বলেন, এটা নিশ্চিত হোয়াইট হাউসের নতুন নেতৃত্বের নীতি অনুযায়ী যুদ্ধ শিগগিরই বন্ধ হবে। জেলেনস্কির দাবি, ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে তারা যুদ্ধ বন্ধে গঠনমূলক মতবিনিময় করেছেন। এদিকে নির্বাচনী প্রচারণা শুরু থেকেই ট্রাম্প বলে আসছেন, কিয়েভকে সামরিক সহায়তার কারণে আমেরিকার সম্পদের অপচয় হচ্ছে। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। সাফল্য পাওয়ার লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিবীয়দের হারিয়ে জয় পেতে মুখিয়ে আছে টাইগাররা। ইনজুরি সমস্যা থাকলেও বাংলাদেশ এই সিরিজে সাফল্য পাবে বলে আশাবাদী সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সিরিজের প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগায় অনুশীলন শেষে একথা বলেন তিনি। পরাগারমানের রিপোর্ট। সাদা পোশাকের ক্রিকেটে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুটি সিরিজ হেরেছে বাংলাদেশ। এতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে আছে লাল সবুজের দল। 9 দলের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ একেবারে তলানিতে। প্রথম টেস্ট ম্যাচের ভেন্যু অ্যান্টিগায় প্রস্তুতি নিচ্ছে মিরাজ তাসকিনরা। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ, এমন প্রত্যাশা টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। সবাই আমার কাছে যেটা মনে হয় যে তারা আসলে হোয়াইট টেস্টটা করতে চায়, কারণ এই ইন্টেনশনটা আসলে সবচেয়ে বেশি দরকার আমাদের, যেখানে আসলে আমরা টেস্ট ক্রিকেট আমরা ভালো করবো। এবং সবার ওয়ার্ক এথিক দেখে আমার খুবই ভালো লাগছে। আজকে প্রায় 14 বছর পরে আমি আবার আসলাম ওয়েস্ট ইন্ডিজে, যেখান থেকে আমি আসলে শুরু করেছিলাম আমি ইন্টারন্যাশনাল কোচিং। সেখান থেকে আমাদের ছেলেদেরকে দেখে আমার অনেক ভালো লাগতেছে, তাদের ওয়ার্ক এথিক দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, এবং সেই সাথে তাদের ইন্টেনশন যে তারা আসলে পারপাসফুলি ট্রেনিং করতেছে। দলের তারকা স্পিনার তাইজুল ইসলাম বলেন, ক্যারিবিয়ানদের বিপক্ষে সাফল্য পাওয়াটা কঠিন হলেও ক্রিকেটাররা ভালো কিছুই উপহার দিতে চায় দেশকে। যদিও আমাদের লম্বা একটা জার্নি ছিল, বাট আমরা পৌঁছানোর পরের দিন আমাদের কিছু টিম অ্যাক্টিভিটিস ছিল, যেখানে আমরা গেম খেলছি, ওখানে ছেলেপেলেরা অনেক মজা করছে, এবং তারপরের দিন আমাদের টিম প্র্যাকটিস ছিল এবং ফ্যাসিলিটিস যথেষ্ট ভালো ছিল। আমরা সেই ফ্যাসিলিটিস অনুযায়ী প্র্যাকটিস করার চেষ্টা করছি এবং টিম ওয়াইজ খুব ভালো প্র্যাকটিস করেছে। এন্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আগামী 22 নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। পরাগারমান, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, বিচার হবে জুলাই আগস্ট হত্যার, ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে ঢাকা চাইলে লন্ডন সহযোগিতা করবে জানালো সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রী। খালেদা জিয়ার ব্রিটেন যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত, পররাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্র সংস্কার শেষে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে জানালেন ক্রীড়া উপদেষ্টা। দেশ পুনর্গঠনে ভূমিকা রাখবে তরুণরা। ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্ন দাখিলের সময় 1 মাস বাড়ালো এনবিআর। খেলাপি ঋণ 2,85,000 কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের তথ্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।